দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব নূর খান, মানবাধিকার কর্মী, এবং জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, সিপিবি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব নূর খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে গত বছর 5 আগস্টের পরে রাজনীতিতে আসলে আওয়ামী লীগের উপস্থিতি নেই, কিন্তু আওয়ামী লীগ নিয়ে আলোচনা চলছে এবং নতুন রাজনৈতিক দল এসেছে। তার ভিতরেই আজকে মির্জা ফখরুলের একটা সাক্ষাৎকার একটা পত্রিকা ছাপা হয়েছে। উনি বলেছেন যে রাজনীতিতে আসলে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, উনি উদ্বিগ্ন বিষয়টা নিয়ে। আপনিও কি মির্জা ফখরুলের মতো বিষয়টা নিয়ে উদ্বিগ্ন? দেখেন, 5ই আগস্টের পর গত 1 বছর যদি আমরা একটু চিন্তা ভাবনা করি যে কী ধরনের মতামত, কী ধরনের ডিমান্ড, কী ধরনের সংস্কৃতি, কী ধরনের আচার আচরণ, রাজনৈতিক সংস্কৃতিতে কী ধরনের প্রভাব, এই জিনিসগুলি যদি আমরা খেয়াল করি খুব গভীরভাবে, তাহলে এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে এখানে দক্ষিণপন্থার উত্তরণ ঘটছে না, এটা বলার সুযোগ নাই, উদ্ভব আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শক্তিটি কতটা বাংলাদেশের রাজনীতিকে বশে আনতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে বা তার অবস্থানটা কতটুকু সুদৃঢ় করতে পারবে, এটি নির্ভর করছে অনেকটা সরকার নির্বাচনের ক্ষেত্রে কতটা সময় ক্ষেপণ করবেন এবং কী ধরনের আশ্রয় প্রশ্রয় বিভিন্ন গোষ্ঠীগুলিকে দেবেন, সেইটার উপরে অনেকটা নির্ভর করবে। তবে এটা ঠিক যে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ছোট্ট ছোট্ট কিছু শক্তি বলি বা এটা নানানভাবে কোনো গোষ্ঠী বলি, ছোট ছোট কিছু গোষ্ঠী বা গ্রুপ, তারা এমন কিছু দাবি সামনে নিয়ে আসছে যেটা সংঘাতময় পরিস্থিতিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেটা রাজনৈতিক পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা, যেটা এটাকে কিভাবে মূল্যায়ন করব জানি না, যেটা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে তাদের রাজনীতিটাকে সফলতার দিকে নিতে পারে। এই যে তাদের রাজনীতি বললাম যেটা, সেটা খুব স্পষ্ট যে সেটা প্রগতির আসলে পক্ষের কোনো শক্তি না। আমরা যদি সাম্প্রতিককালে ফেসবুকগুলি লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, ছোট ছোট গ্রুপগুলোর প্রেস কনফারেন্স এবং তাদের কর্মসূচি যদি লক্ষ্য করি, তাহলে দেখব এক ধরনের হুমকি ধামকি আস্ফালন, এবং যেটি বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের চর্চা ফ্যাসিজমরা করে গেছে, কিন্তু এখন কেন যেন একটা ভয় লাগে যে এটার মাত্রা কি আরো বেড়ে যাচ্ছে। এটা কি আওয়ামী লীগ রাজনীতিতে নেই সেই শূন্যতাটার কারণে? আমার কাছে সেটা মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত 15-16 বছর ফ্যাসিস্টরা এমন একটা অবস্থায় দেশবাসীকে নিয়ে গিয়েছিল যে সেখানে মানুষের ভিতরে একটা হচ্ছে রাষ্ট্রীয় ফ্যাসিজম, আর একটা হচ্ছে মানুষের মনোজগতে কিন্তু ফ্যাসিজমের জন্ম হয়ে যায়। এবং আমরা সহনশীল পরমতকে শ্রদ্ধা জানানো এই জায়গা থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছি। ফলে এক ধরনের উগ্রতা বাংলাদেশের রাজনীতিতে, এক ধরনের দক্ষিণ পন্থা উগ্রতা আমার চোখের সামনে ভাসছে। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনিও কি মনে করেন যে এই দক্ষিণ পন্থার উত্থানের ফলে একটা রাজনীতিতে একটা সহনশীল বা যে রাজনীতিটা আমরা এক্সপেক্ট করছিলাম সেইখানে কোনো ছেদ ঘটতে পারে? না, ধন্যবাদ আপনাকে। আমি ওই কথা সরাসরি এই প্রশ্নে যাওয়ার আগে লিটন ভাই তো কতগুলো আলোচনা করলেন, আমি আরেকটু ছোট্ট পেছন থেকে যে সরাসরি আসি, যে আমরা যে আলোচনাটা এখন তুলছি, তাহলে কি বাংলাদেশ কি হঠাৎ করে এরকম একটা পর্ব? আমাকে যদি বলেন যে না, সেটি না, আমি অত বেশি যাই না, আন্তর্জাতিক দিকেও যাই না, তবু আন্তর্জাতিক হয়তো পরে বলবো। আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসছিলাম বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে। তার মধ্যে আমি এটা কোট করি, আপনার এইখানে অনেকবার বলেছি। একটা হচ্ছে আমাদের সোসাইটিটা, সমাজ, খেয়াল করেন, খালি দল বলছে না, একটা সাম্প্রদায়িকরণের ধারার মধ্যে পড়ে গেছে। আরেকটা কথা আমরা বলেছিলাম যে এখানে রাজনীতিতে দলীয় বিভাজনটা এমন জায়গায় চলে গেছে, সমাজটা বিভক্ত হয়ে গেছে।
আমি সমাজের কথা দুইটা জায়গায় বললাম, তার মানে সমাজটা কোথায় চলে গেছে। তৃতীয়ত ভয়ের রাজত্ব হয়ে গেছে। তো ভয়ের রাজত্ব থাকলে সেখানে তো লোভ থাকে, ফ্যাসিজমের অ্যাটিটিউড থাকে, নানা ধরনের ঘটনা থাকে। তাহলে এই পরিবেশটা ছিল বাংলাদেশে। সেই পরিবেশের পরে আকাঙ্ক্ষাটা ছিল একটা যে গণ অভ্যুত্থান সংগঠিত করার মধ্য দিয়েই আমরা ওই পরিবেশের বিপরীতে আর একটা ভালো পরিবেশে যাব। কিন্তু দেখেন ঘটনাটা ঘটলো কি, আমরা এই যে দীর্ঘ লড়াই করলাম এই যে বিগত দিনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসককে বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য ন্যূনতম ভোট এবং অন্যান্য, সামনে বৈষম্যহীনতা আসলো সেটা আসি, কিন্তু এই আন্দোলনের শেষ দিকে এসে দেখবেন যে এক ধরনের যে দক্ষিণপন্থীর কথা যেটা হচ্ছে তাদের প্রভাবটা অনেক বেশি দৃশ্যমান হলো। শুধু তাই না, এই গণ অভ্যুত্থানের পরপর বিভিন্ন জায়গায় আপনি প্রভাব বিস্তারকারী শক্তি এবং অন্য জায়গাগুলো দেখবেন তাদের প্রভাব বিস্তার আছে। এমনকি আমাদের যে সরকার এখন আছেন তাদের কতকগুলো কি বলবো যে আচার আচরণ, বিভিন্ন মানুষকে প্রশ্রয় দেওয়া, তার ঘটনাবলী তাকে কিন্তু আরো সুযোগ করে দিল। কেমন এই সরকার কিভাবে প্রশ্রয় দিচ্ছে? জাস্ট একটা ছোট উদাহরণ দেই, মানে অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন শুরুতেই এই গণ অভ্যুত্থানের পরপর আমাদের সেনাবাহিনীর দিক থেকে যেভাবে বিভিন্ন দলের নামগুলো উচ্চারণ করা হলো, তাতে কি দাঁড়ালো? তত সময় পর্যন্ত নিষিদ্ধ দলের নাম কথা কিন্তু উচ্চারিত হলো। তার মানে আসলো কোথায়? আমি কথাটা রিপিট করছি এই জন্য অনিয়ারেও বলি, আগেও বলেছি। 12ই অগাস্ট যখন প্রধান উপদেষ্টা আমার দেখা হলো, আমরা কিন্তু এই কথা বলেছিলাম, আমি বলেছিলাম কমিউনিস্ট পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে, যে আপনার এমন কোনো কাজ করা উচিত হবে না যা অন্য কারোর প্রতি আপনাদের সমর্থন আছে, আপনি বা আপনারা, এবং সেটা মানুষ মনে করবে অন্য কিছু। একটা মানে অজস্র উদাহরণ দেওয়া যায়। তারপরে বলি, ধরেন নারী নিয়ে একটা সংস্কার কমিটি হলো, সেই সংস্কার কমিটির বিরুদ্ধে, নেত্রীদের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলে সরোয়ার্দী উদ্যানের মতো জায়গা এবং তাদের ছবিটা নিয়ে যা করা হলো, আপনি কি এত কিছুর এইসব যারা করে তাদের বিরুদ্ধে দেখছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে দেখেছেন? আমি পুরনো কথা বললাম। আপনি এ ধরনের যে আস্ফলন, লিটন ভাই কিছুটা উল্লেখ করলেন, বিভিন্ন জায়গায় যারা করে, আপনি কি কোনো কাগজ কলমে দেখাতে পারবেন যে তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিয়েছে? তাহলে আর তো বলার দরকার হয় না। কোনো না কোনোভাবে মানুষ মনে করছে যে এই প্রশ্রয়, মানুষ মনে না করুক, তারা তো মনে করছে, যার কারণে কিন্তু তারা একটা সুযোগের জায়গায় যাচ্ছে। এটা একটা দিক। এবার আবার আসে অন্য দুইটা পয়েন্ট দিকে বলি। এই যে আমি বিগত দিনের সমাজের কথা বললাম, কিন্তু তার আগেও দেখবেন যে অনেক ধরনের উগ্র শক্তির উত্থানের চেষ্টা বাংলাদেশে হয়েছিল, এবং আজকে দুনিয়াটার পৃথিবীর বিভিন্ন দেশে আপনি সে উগ্র ধর্মভিত্তিক, এক এক দেশে এক এক ধর্ম দেখবেন, যার যার মতো করে সাম্প্রদায়িক শক্তির আছে, উগ্র জাতীয়তাবাদী শক্তির উত্থান আছে, যারা এই ধরনের সংকট তৈরি করে পৃথিবীর এই দেশগুলোতে আছে। এবং আপনি তো একজন রাজনৈতিক নেতা বললেন, আপনি কয়দিন ধরে আমাদের অনেক টেলিভিশন বা আপনারাই তো এটা আনছেন যে এই ধরনের নিষিদ্ধ ঘোষিত অনেকগুলো সংগঠন এবং পৃথিবীর অনেক জায়গায় যারা নিষিদ্ধ এবং অনেক ধরনের জঙ্গিপনা করে, বাংলাদেশে তাদের নানা ধরনের কার্যক্রমের খবরাখবর কিন্তু পাওয়া যাচ্ছে। তা এখন একটা যে সরকার আছে তাকে তো আগে পরিষ্কার দৃষ্টিভঙ্গি নিতে হবে যে কোথায় কোথায় আমি জিরো টলারেন্স। আপনি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নেবেন, আমরা কিন্তু এই কথা বারবার বলছি, এবং কয়দিন আগে যখন প্রধান উপদেষ্টার সাথেই মাত্র 3-4 দিন আগে দেখা করলাম, পরিষ্কার করে আমরা বলেছি যে আপনি খালি পতিত বা একটা যে অপশক্তির কথা বলছেন, ওর বাইরে আরো 2টা অপশক্তি আছে। একটা মনে রাখতে হবে, দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা সাম্প্রদায়িক এবং উগ্র অপশক্তি, আরেকটা হচ্ছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী অপশক্তি। তারা নানা কারণে, আপনি হয়তো দলের নাম বলেছেন না, হ্যাঁ, কোন দলের নাম স্পেসিফিক করে বলেছেন? দলের নাম তো জরুরি না, এটা তো যে জিনিসগুলো বলা, এবং স্পেসিফিক সাম্রাজ্যবাদের ব্যাপারে বলেছি। কথাটা একটু বলি যে এইখানে যখন ধরেন একটা বাণিজ্যের নামে গোপন চুক্তি হচ্ছে, করিডোর দেওয়া বলা হচ্ছে, এগুলো হচ্ছে, এখন মনে রেখেন এই সমস্ত অপশক্তি একজন কিন্তু আরেকজনকে জড়াজড়ি করে চলে, নিজের স্বার্থ রক্ষার জন্য এই ধরনের আরেক অপশক্তিকে ব্যবহার করে। আপনি এটা গণতান্ত্রিক শক্তি বেড়ে ওঠার জন্য, তার যেমন গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার এবং শক্তি লাগে, যে কোনো অপশক্তি টিকে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য আরেক অপশক্তিকে কিন্তু জড়াজড়ি করে বেড়ে থাকতে হয়। আমরা বলেছি যে সরকারের পক্ষ থেকে এই ফেনোমেনাটা যদি না বোঝা যায়, এবং আমি আগেই বলেছি আমাদের সমাজে এই সংকটগুলো আছে, তাকে যদি কি বলে ওইখান থেকে উইন ওভার করে নিয়ে আসার জায়গা না করা যায়, তাহলে এই সংকট তো বাংলাদেশে থাকতেছেই। সুতরাং এই জায়গা থেকে উদ্ধার পথ খুঁজে বের করা খুবই জরুরি।
একমাত্র সরকারের কাজ এটাই কিনা সেটা নিয়েও আলোচনা করব। আমি একটু জনাব নূর খান আপনার কাছে জানতে চাই যে আজকে একটা সেমিনারে রাজনীতিবিদরা বলছিলেন যে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা পথ তৈরি হয়েছে, তবে অবস্থার তেমন ইতিবাচক পরিবর্তন হয়নি। 1 বছর পর এসে যদি মূল্যায়নটা এরকমের হয় যে ইতিবাচক কোনো পরিবর্তন হলো না, এর দায় কি শুধুমাত্র একমাত্র সরকারের উপরেই বর্তায় না রাজনৈতিক দলগুলোর উপরও বর্তায়? প্রথম হচ্ছে যে হ্যাঁ, একটা অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল যে একটা সময় এসছে যে সময়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে, দেশকে একটু সুশৃঙ্খল করা যাবে, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যাবে। আজকে 1 বছর পর এসে যেটা মনে হচ্ছে সেই জায়গায় একটা ছেদ ঘটেছে, একটা সন্দেহ হচ্ছে, একটা দুর্বলতা দেখতে পাচ্ছি। এটার দায় শুধু যে সরকারের সেটা না। আপনি লক্ষ্য করেন, আপনি কি এখনো খুব স্পষ্ট করে গত আন্দোলনটাকে চিত্রায়িত করতে পারবেন যে আন্দোলনের শক্তি কারা ছিল, পরবর্তীতে কিভাবে কি হলো? আপনি পারবেন না। কারণ আমি দেখেছি, আমি এখনো ভাবি যে এই জিনিসগুলি কেন মূল্যায়িত হচ্ছে না। কিন্তু এই আন্দোলনের হিস্সা নিয়েই আমি একটু বলে নেই। দেখেন, রাজপথে আমি নিজে দেখেছি আধুনিক পোশাক পরে নারী এবং বোরখা পরা নারী পাশাপাশি দাঁড়িয়ে মানে ওয়ালিং করছে, স্লোগান দিচ্ছে, মিছিল করছে। আবার আন্দোলন 5 তারিখের পরবর্তীতে কেকের টুকরা ভাগ করলাম 20টা, মানুষ আছি 50 জন, কারাকারি যেটা দেখা সেটাও দেখছি। এবং একটা জিনিস খুব অবাক লাগে, কে কতটা মুভমেন্টে ভূমিকা রেখেছে, কে নেতৃত্ব দিয়েছে, এই বিষয়টাই যেন এক ধরনের প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। এবং দেখেন, এই আন্দোলনটিকে প্রথমে যারা মনে করে 1.5 মাসের আন্দোলন, আমি তাদের সাথে একমত হতে পারি না। এই আন্দোলনটা ছিল দীর্ঘদিনের, 15 বছর, মানে প্রথম নির্বাচনের পর থেকে যে আন্দোলনটা। আমরা ছোটবেলার দাঁত, আমি এই কথাটা প্রায় উদাহরণ দিচ্ছি, দাঁত ব্যথা করলে একটু নড়লে দাঁত ফেলাতে হবে, তখন কি করা হতো, মাঝে মাঝে ওখানে সুতা লাগিয়ে টান দেওয়া, তারপর আস্তে আস্তে এটাকে আগলা করা, তারপর 100 ঠাস করে টান দিয়ে ফেলে দিত। ঠিক হাসিনার ঘটনাটা এরকম হয়েছে। 15 বছরেই বিরোধী রাজনৈতিক দল, মত, নানা পথের মানুষ, নানা পেশার মানুষ এখানে অনবরত এগুলি বিরোধিতা করেছেন, কথা প্রশ্ন তুলেছেন, আন্দোলন করার চেষ্টা করেছেন, ফ্যাসিবাদকে তার মতো করে মোকাবেলা করার চেষ্টা করেছেন বিরোধী দল। এবং পরবর্তীতে আপনি যদি লক্ষ্য করেন যে এই আন্দোলনের, এই কোটা আন্দোলনটা কিভাবে রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো, এক দফায় চলে গেল। এবং সেইখানে এই যে সমন্বয়কদের যে ব্যাপারটা ছিল, কয়জন সমন্বয়ককে আপনি 5 তারিখে আগে চিনতেন? আসলে ডিমান্ডটা মানুষের ভিতরে এক দফাটা এত বেশি প্রথিত হয়ে গেছিল যে শেখ হাসিনা নিজেই আসলে 5ই আগস্টের জন্ম দিয়ে গেছেন, নিজেই সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন, সেই অবস্থাটা তৈরি করার মধ্য দিয়ে। দেখেন তো, কোনো মানুষকে মর্যাদা দিতেন তারা? দিতেন না। লুটের কোনো মাপ ছিল? যত পরিমাণ ইচ্ছা লুট করেছেন, যত পরিমাণ ইচ্ছা মানুষকে হেনস্থা করেছেন, নির্যাতন করেছেন, ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, কাস্টোডিয়াল টর্চার করে হত্যা করেছেন, কাস্টোডিয়াল টর্চার হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মামলা দিয়েছেন, মিথ্যা সত্য নানান রকম, এমনকি মৃত ব্যক্তিকেও আপনি আসামি করেছেন, এবং সেটা নিয়েও প্রশ্ন তুলতে পারেন। মৃত ব্যক্তি ভোটও দিয়ে গেছে, ভোটও দিয়ে গেছে। এবং ভোটের নামে কি হয়েছে, 300 আসনের 154টাই বিনা প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ইতিহাস করে গেছেন। দিনের ভোট আগের রাত্রেই কমপ্লিট করে ফেলেছেন। নানান কথাগুলি যে ওঠে, এই কথাগুলিকে তো শুধুমাত্র অলিক কল্পনা করার সুযোগ নাই, বাস্তবে এই ঘটনাগুলি ঘটেছিল। এর মধ্য দিয়ে মানুষের ভিতরে এত বেশি ক্ষোভ জন্ম নিয়েছিল যেটি কল্পনা করা যায় না। এই ক্ষোভটিকে বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্নভাবে চেষ্টা করেছেন তার পক্ষে কিভাবে কাজে লাগাবেন। সেটি লাগাতে যে 5 তারিখে যে অসম্ভব সাধন হয়ে গেল খুব দ্রুত গতিতে। আপনি দেখেন, 2 তারিখের পর থেকে কিন্তু নিয়ন্ত্রণ বলে কিছু ছিল না আন্দোলনের। পাবলিক এত বেশি মানে আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেছে যে আন্দোলনকারী গোষ্ঠীকে অতিক্রম করে পাবলিক সামনে চলে গেছে, অকাতরে জীবন দিয়েছে। বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার একটা সমন্বয় ছিল, এটা বলতে পারেন। কিন্তু একবার ভাবেন, এই আন্দোলনে আপনি টান টান করে বুক পেতে দেওয়া যেমন দেখেছেন,
তেমনি এই আন্দোলনে দেখেছেন নৃশংসভাবে পুলিশকে হত্যা করা, অর্থাৎ পুলিশ 15 বছরের জনগণের যে মুখোমুখি দাঁড়া করিয়েছেন এবং মানুষের ক্রোধটা কোন পর্যায়ে নিয়ে গেছেন এবং এই ক্রোধটাকে কারা কাজে লাগিয়েছে সেটাও আপনাদের একটু খুঁজতে হবে। আমরা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এরকম ঘটনা এর পূর্বে আমি দেখিনি ভাই। 69 আন্দোলনে আমি কিশোর মানে যুবক প্রান্ত বয়সে ছিলাম, আমি দেখেছি কি হয়, কিশোর বয়সে ছিলাম আমি দেখেছি, কিন্তু গাছ কাটছে, আগুন দিছে, কিন্তু এইভাবে আমি দেখিনি। তাহলে এইখানে নতুন কিছু জিনিস আপনার কিন্তু এই আন্দোলন যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার আগের প্রেক্ষাপটটা যদি খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা গত 15 বছরে ঘটেছে। হলি আর্টিজানের মতো ঘটনাকে আপনি চোখ বুজে উড়াই দিতে পারবেন না। ওই ধরনের শক্তি একেবারে দেশে ছিল না এটা বলতে পারবেন না। 10টি সত্য ঘটনার সাথে 30টি মিথ্যা ঘটনা হতে পারে। নাটকীয়তা আমরা দেখেছি, যে কোনো মানুষকে এখন ছাত্র হত্যা আপনি যারে তারে মামলার আসামি করে দিচ্ছেন, কিন্তু এই জায়গাটা একটু আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। জামাত শিবির এবং জঙ্গি তকমা যে কাউকে লাগাই দিত। তখন জঙ্গিবাদ নিয়ে অনেক কথা বলা হতো যে দেশে জঙ্গিবাদ রয়েছে, আবার এই সরকার আমলে এসে আমরা শুনলাম দেশে জঙ্গিবাদ একেবারেই নেই। বিষয়টা কি এতটা রিভার্স? আমি আপনাকে একটা জিনিস, এই ব্যাপারে আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, তবে একটা জিনিস মনে রাখা দরকার, বাংলাদেশে আমরা যে এটাকে কি বলবো উগ্র রাজনীতির কথা বলি, যেটাকে জঙ্গি দিয়ে শব্দ দিয়ে সংজ্ঞায়িত করতে চাই, এটি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে এত দ্রুত এটার থেকে জাতি মানে মুক্তি পাবে এটা আশা করার কোনো কারণ নেই। তবে জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য দরকার জাতীয় ঐক্য, জাতীয় পরামর্শ। এই জাতীয় ঐক্যের জায়গাটাই আমি একটু জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে জানতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে গঠিত একটা জিনিস হয়েছে। বলে রাখতে চাই, আপনি এইটাকে সামরিক কায়দায় মোকাবেলা করতে গেলে ভুল করবেন। এটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে। জানতে চাচ্ছিলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আপনারা বসেন, এরকমের বসা তো আসলে গত 20 বছরে রাজনৈতিক দলগুলো একত্রিতভাবে এইভাবে আসলে বসার রেওয়াজ আমরা দেখিনি। ঘন্টার পর ঘন্টা আপনারা আলোচনা করছে, নিজেদের ভিতরে অনেক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে, কোনো কোনো ব্যাপারে আসলে দ্বিমত রয়েছে। তারপরেও আসলে এই যে 5ই আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্যের বিষয়টা, এইখানে আসলে একটু ফাটল ধরলো। এত বসার পরেও আসলে এই ঐক্যটা কেন রক্ষা করা গেল না? না দেখেন, আমি জাস্ট ওই ঐক্য বলার আগে আগের ধারাবাহিকতা একটু কথা বলি, তার সাথে ওইটাকে লিঙ্ক পেয়ে যাব বলে আমি আশা করি। সেটা হচ্ছে এই যে আমরা যে সংকট নিয়ে আলোচনা এখন করছি, তাহলে সংকটটা মোকাবেলা করতে গেলে আপনি আগের কথা ঐক্যের কথা, তার ধারাবাহিকতাটা বলছেন, তা আসলে ধরেন এইটা যারা করছে তাকে আমরা শুধুমাত্র সন্ত্রাসী অমুক কর্মকাণ্ড এইটা বলে শুধু অভিহিত করাটা যথাযথ না। তারা তাদের একটা বিলিভ আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই বিলিভকে কে কীভাবে ব্যবহার করছে না করছে সেটা অন্যতম বিষয়, বা ব্যবহার করতেও পারে, কিন্তু আমি বলছি আপনাকে ওইটা বিবেচনা করে আপনি যদি একটা অল্টারনেট ধারা তাদের সামনে তাদের শুধু না অন্যদের সামনে শো না করতে পারেন, তাহলে কিন্তু এই পথ থেকে সংকট আপনি দ্রুত মুক্তি আমরা পাবো না। সুতরাং যার জন্য আমরা বরাবর বলতাম যে আইনের আওতায় যেমন আনতে হবে, একই সাথে আপনাকে কিন্তু এগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তা আমাকে যদি বলেন যে এই যে রাজনৈতিক দলগুলো এবং অন্যদের ঐক্য গড়ে তোলার জন্য তো আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হইতে হবে, এক হইতে হবে, তারপরে মোকাবেলা রাষ্ট্র সরকার তার মতো মোকাবেলা দুইভাবেই, আইন এবং তার রাজনৈতিক জায়গা দিয়ে, সেইটা ছাড়া কিন্তু আমরা পারবো না। এবার আসে আপনি যেটা বললেন, এইখানে আমার বিবেচনায় কতগুলো জিনিস খুব স্বচ্ছ থাকা দরকার। সেটা কি, রাজনৈতিক দলগুলো আমরা যারা বসছি এরও বাইরে কিন্তু রাজনৈতিক দল আরও আছে বা আগে ছিল, তারা এখন নাই, কিন্তু তাদের তো সমর্থক বাহিনী আছে, এটা মনে রাখতে হবে। সেইটাকে কিভাবে ডিল করব না করব সেটা অন্য আলোচনা, আমি সে আলোচনায় গেলাম না। এখন সমস্যাটা হয়ে গেছে কি জানেন, দেখেন যেহেতু আপনারা লাইভে এটা দেখছে, একদিন একটা ঘটনা, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, একজন বললেন, মানে আমরাই প্রথমে একটা দ্বিমত করে বললাম যে এটা হচ্ছে আদর্শিক বিষয়। আপনি আদর্শিক বিষয় তো এখানে ঐক্য করতে পারবেন না। ধরুন আমি কমিউনিজম চাই, সমাজতন্ত্র চাই, উনি কথার কথা, বা একজন চায় যে অমুক জাতীয়তাবাদের পক্ষ থেকে মুক্তি, তা এই জায়গায় তো সমাধান নাই। আছে সমাধান কিভাবে, জনগণের কাছে যাব, জনগণ যাকে রায় দেবে সে এইটাকে করবে। তো ওইখানে আলোচনাগুলো তুমি অংশ করতে পারবে না। ওইখানে কিন্তু একজন, আমি বললাম যে দেখেন এই আলোচনা এখানে করে লাভ নেই, এটা জনগণের উপরে ছেড়ে দেন এবং নির্বাচিত পার্লামেন্ট। একজন কিন্তু আমার বিবেচনায় ভালোই বলে, উনি বললেন যে হ্যাঁ এটা ঠিক, আমি তো এত টাকা দিয়ে ওনাকেও যেমন কিনতে পারবো না, আমাকেও এত টাকা দিয়ে আমাকে ফরাইতে পারবে না। তাহলে আপনার ওই জায়গাটা হবে না ধরে নিয়ে আমি কতটুকু ঐক্য করব। ধরেন
যে আমরা এই যে গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা গণতন্ত্রের চলার পথে যাতে ভালোভাবে চলতে পারি, যার যার মত পথ থাকবে কিন্তু চলার পথ ওইখানে কোনো কাটা বিছানো থাকবে না, আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। তা ঐক্যমত্যের আলোচনায় আমি দেখি যে এই রকমের জায়গার থেকে আমরা কিছু খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, কিন্তু এর বাইরে করতে গেলে সংকট হবে, ওইটুকুই হচ্ছে, এর বেশি আশা করা ঠিক না। তবে আমি একটা অগ্রগতি অন্ততপক্ষে এখনও দেখছি, আমি থাকবে কি থাকবে না আমার বলতে পারবো না, কারণ এগুলো অ্যাকচুয়ালি নির্ভর করে মানুষ, দল, চিন্তা এবং পুরো কালচারাল পরিবেশের উপরে। ওইখানে তো অন্ততপক্ষে আমরা দেখছি যে সহনশীল আচরণ হচ্ছে, সহনশীল আচরণ হচ্ছে, অন্ততপক্ষে যার যার মত পথের বাইরেও কিন্তু অন্ততপক্ষে কতটুক প্রশ্ন ঐক্যবদ্ধ হইতে পারে এবং নির্বাচিত আগামীতে পার্লামেন্ট যাতে সেই কাজটা করে সেইটুকের জায়গা হচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমরা করছি কিসের উপরে, যে আগামী দিনে পার্লামেন্ট কি কি লিখিত কাগজের মধ্য দিয়ে কতকগুলো ভূমিকা নিতে পারে যা হয়তো কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠার যে প্রবণতা সেটাকে রোধ করতে পারে। কিন্তু আমাদের বিবেচনায় যেটা ওইখানে বলেছি এইখানে বলছি আজকেও বলছি, এইটা কিন্তু সমাধানের একমাত্র পথ না। সমাধানের পথ হচ্ছে আমাদের ধরেন এই যে ইস্যুটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, এইটা নিয়ে তো আমাদের তো এই পর্যায়ে কোনো আলোচনা হচ্ছে না। তাহলে ধরেন এই রাজনৈতিক দলগুলো আরও যদি ক্রিয়াশীল দল থাকে তাদের মধ্যে যদি হতো এবং আমরা যদি অন্ততপক্ষে একটা লাইন নিতে পারতাম যে যার যার আদর্শ থাকবে কিন্তু ন্যূনতম এই পয়েন্ট ঐক্যমত্য, রাজনীতির এই জায়গাগুলো করব না, আমি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন বা এই ধরনের যেটা উগ্র কর্মকাণ্ড হিসাবে যাকে অভিহিত করছি আমরা এই জায়গাগুলো করব না। সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে পলিটিক্যালি, আমি রাজনৈতিকভাবে মোকাবেলাই বলছি, কারণ আমরা রাজনৈতিক দলগুলো তো অন্যভাবে মোকাবেলা বিবেচনা করবোই না, সেইটা কি করতে পারি। তাহলে সেই জায়গায় অনেক সময় এই উদ্যোগটা নিতে হয় রাষ্ট্রকে, সরকারকে। কিন্তু আমাদের আগেও দেখি নাই, আগে তো এটাকে যার যার মতো ব্যবহার করা হয়েছে, আর এখন তো ধারে কাছেও নাই। মাঝে মধ্যে এই জায়গাটা আমার একটা প্রশ্ন রয়েছে যে আপনি ঐক্যমত্য কমিশনের বৈঠকে যান, রাজনীতির মাঠটাও দেখেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর ভিতরে কি খুব বেশি বিভেদ বা মতভেদ লক্ষ্য করছেন কিনা? যতটুকু আছে রাজনীতির মাঠে কি তার চেয়ে বেশি বলা হচ্ছে যে বিশেষ একটি দলকে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়া, যে এই দলটা আসলে সংস্কার চায় না, এইটাই ঐক্যমত্য কমিশনের বৈঠকে আপনি কি এটার কোনো রিফ্লেকশন পান? না, আমার মনে হয় এটা একেবারেই দেখি। তাহলে রাজনীতির মাঠে এই প্রতিহিংসাটা কেন হচ্ছে? এটাই তো ওই যে সমস্যাটা তো হচ্ছে, বোঝেন, এটা আবার কিভাবে আমি বলবো জানি না, মানে জনগণকে বলবো, এটা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল কিন্তু একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে এবং তার যে বক্তব্য সে কিন্তু বাইরে নিয়ে আসে তার নিজস্ব স্বার্থ বা নিজস্ব কাজের জন্য। তো এখন আমি তো দেখি যার যার ওই কাজটাই সে করছে, কিন্তু ওই কাজে আমার আপত্তি ছিল না যদি সে তার আদর্শটা লালনের জন্য বা আদর্শ বাস্তবায়নের জন্য করলে আপত্তি ছিল না। যেমন উদাহরণ আমি দিই, ধরেন একটা ওখানে আমি ওই মিটিংয়েও বলেছি বলি যে পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলেছে, আমরা কমিউনিস্ট, আমরা তো আমূল পরিবর্তন চাই। আমার কর্মসূচি আছে 17টা দফা, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন এবং লক্ষ্য সমাজতন্ত্র। তা আমি কি এই সংস্কারে কি সেইগুলো আমি জোর করে এন্ডোর্স করব? কেউ কি মানবে? আমি কি মানানোর কথা কেন বলবো? তাহলে আমি এটা বলবো না। আমি বলবো আচ্ছা ইমিডিয়েট একটা ভালো নির্বাচনের জন্য কি কি করা যেতে পারে বর্তমান ব্যবস্থায়, ওইটুকু ঐক্যমত্য হবো, বাকিটুকু আমি নিয়ে যাব জনগণের কাছে। আমি কিন্তু বাইরে এই কথা কখনো বলবো না যে ওরা মানছে না বলে কথার কথা আপনাকে বেশি প্রশ্রয় দিচ্ছে, আমার কালচার সেটা না। আমি বলবো যে আমি যেটা চাই এইখানে কথার কথা আমি 100% চাই, এইখানে আমি 5%-এর চেষ্টা করব, আর বাকি 95% জনগণ আপনি আমাকে যদি ভোট দেন আমি আগামীতে ক্ষমতা যেয়ে বাস্তবায়ন করবো। এটা হবে আমার কালচারাল স্ট্যান্ডার্ডের উপরে। আর আমি যদি মনে করি আমি এইখানেই 100% করতে চাই, করছে না, সুতরাং আমি বলবো আপনাকে বিশেষ সুবিধা দিয়ে অমুক করছে না তমুক করছে না। কিন্তু যেটা যথাযথ আমার মনে হয়নি, খুবই স্বাভাবিক একটা আলোচনা হলে আপনি বুঝবেন আমাদের কতগুলো কালচার আছে। এই অনেক সময় টক শোতে যদিও আপনারা আমি দেখি অধিকাংশ জায়গায় একটা সমতার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় আছেন একটা সিনিয়র লোক যদি আসে, কোনো এক্সপার্ট যদি হয়, ওই জায়গায় যখন যাই হয়তো একটা দল তার অবয়ব এগুলো অবচেতন মনে অনেক সময় হয়তো বিবেচনা করতে হয়। আমি তাকে এইটাকে কিন্তু আমি স্বজনপ্রীতি বলতে রাজি না, কারণ আমরা এই যে আলোচনাগুলো করছি এটাকে করবে কে? ধরেন আমরা এই যে 3 জন আছি, আমি যদি বুঝি যে একটা ডিসিশন বাস্তবায়ন করার জন্য আপনার ভূমিকাই বেশি থাকবে, তো ন্যাচারাল আপনার কাছ থেকে তো আমি একটু বেশি শুনতেই চাইবো, আমি তো ওনার কাছ থেকে দরকার একটু কম শুনতে চাইবো। তাতে আপনাকে বেশি সুযোগ দেওয়া হয় অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু সংকট হচ্ছে না তা না, কিন্তু জেনারেলি কোনো বিশেষ দলকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে বা কেউ সংস্কারের বিরোধিতা করছে আমি তা দেখি না। বরঞ্চ অনেকগুলো দলের ক্ষেত্রে আমি যা দেখছি তারা বরঞ্চ আমি তাদের সম্পর্কে যা দেখি কাগজপত্র,
তারা অনেক সময় অনেক কিছু এগ্রি করছে কিভাবে আমাদের কাছে একটু চিন্তা হয় চিন্তা কারণ ক্ষমতায় গেলে কিন্তু করবে ঠিক ঠিকভাবে রাজনীতির করতে পারবে, মাঠের এটা কঠিন বক্তব্যে কাজ। আসলে এটা রিফ্লেকশনটা পান না। জনাব নূর খান, এই যে রাজনীতির মাঠে এই যে সংস্কার ঐক্য নিয়ে যে বিপরীতমুখী একটা অবস্থান, একটা মিথ তৈরি করা হয়েছে, এখানে আসলে প্রতিহিংসার রাজনীতিটা আপনি দেখেন কিনা? কারণ আগে আমরা আওয়ামী লীগ বিএনপির অবস্থান দেখলাম, এখনো কি সেই ধারাবাহিকতাটা বজায় রয়েছে কিনা? যদি সেটাই হয় তাহলে পরিবর্তনটা কি হলো, আর আসলে এর পরিণতিটা কোন দিকে যাবে? প্রথম হচ্ছে আসলে মুখোমুখি না বলে আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা ধোঁয়াশে অবস্থার মধ্যে সবাই অবস্থান করছে, এইভাবে যদি আমরা ভাবি, এবং সেটা হচ্ছে যে পরিবর্তন তো আসলে তেমন কিছু হয়নি। 5ই আগস্টের আগের সাথে যদি আপনি এখন যে কোনোভাবে আলাপ আলোচনা যে কোনো বিষয় নিয়েই করেন না কেন, আমূল যে পরিবর্তন বা যেটুক কাঙ্ক্ষিত মানুষের ছিল সেইটা পরিবর্তন হয়নি। পলিটিক্যাল কালচারেরও কি কোনো পরিবর্তন হয়েছে? বরং পলিটিক্যাল কালচারের পরিবর্তন একটা দেখছি, সেটা কিন্তু ভালোর দিকে না, সেই অবনতি, সেটা কিন্তু অবনতির দিকে। আপনি সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া সহ মিডিয়াতে যদি খেয়াল করেন বক্তব্যগুলো, আপনি 5 তারিখের পর 3 মাস যদি বৃহত্তর দলগুলোর বক্তব্য খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন যে ওখানে আভাস ছিল রিকনসিলিয়েশন, আভাস ছিল ইনক্লুসিভিটি, যেটি পরবর্তীতে 2-3 মাসের ভিতর হারিয়ে গেছে এবং একে অপরের আক্রমণাত্মক জায়গায়। 1, 2 নাম্বার হচ্ছে ঘৃণা ছড়ানোর একটা চেষ্টা, 3 নাম্বার হচ্ছে যে যুবকদের কাছে আমাদের আকাঙ্ক্ষা ছিল, একটা ভরসা ছিল, আকাঙ্ক্ষার চেয়েও বড় জিনিস যে আমরা একটা ভরসা করছিলাম, সেই জায়গাতে কোনো দুষ্ট চক্র, এটা হচ্ছে আমার নিজের মনে হচ্ছে, আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, একটা দুষ্ট চক্র তাদেরকে প্রভাবিত করছে বলে আমি মনে করছি। 1, এবং এই দুষ্ট চক্রটা চাচ্ছে সমাজকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে জিয়ে রাখা, এবং সেইটার মধ্য দিয়ে স্বাভাবিকতা ফিরে যাতে না আসে সহসাই। এবং সেটা যদি হয় তাহলে তারা একটা সময় পাবে। একটা কথা মাঝে মাঝে শোনেন না, যে বিপ্লব তো করেই ফেলেছিলাম, হাতছাড়া হয়ে গেছে, এটা কিন্তু অনেকের ভিতরে আছে। সেই এবং এই গোষ্ঠীটা মনে করছে যে এইটাকে যদি আমরা আরো দীর্ঘায়িত করতে পারি, অস্থিরতা, কুয়াশাচ্ছন্ন অবস্থা, তাহলে হয়তো বা আমরা একটা জায়গায় চেষ্টা করলে করতেও পারি। সেটা কি সম্ভব? হ্যাঁ, এইরকম এখন পাবলিকের যে জায়গা, যদি সাধারণ মানুষ হিসাবে আমাকে জিজ্ঞেস করেন, আমি জুলাই আগস্টে যে উত্তাল সময়ে রাস্তায় ছিলাম, সেই সময় যে আকাঙ্ক্ষা, যে ইয়ে নিয়ে, সেই জায়গাটিতে আমি এখন আর ভাবতে পারি না। এখন আমি মনে করি যত দ্রুত সম্ভব এই যে একটা অন্তর্বর্তীকালীন সময়, এটার জবনিকাপাত হওয়া দরকার। কারণ মনে রাখতে হবে, দিন শেষে রাজনীতিবিদরাই দেশটা পরিচালনা করবেন। দেশের ভালো মন্দ ভাগ্য নির্ধারণ, জনগণের ভালো চাওয়া বা মন্দ চাওয়া যেটাই আমরা বলি, সেটা রাজনীতিবিদদের মধ্য দিয়ে হওয়া উচিত, এবং সেটা জনগণের প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন দ্রুত হয়ে যাক, আমি ব্যক্তিগতভাবে এটা চাই। কিন্তু এই দ্রুত নির্বাচনের কথা অনেকেই বলছে। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি কি মনে করেন দ্রুত নির্বাচন হলেই সব সমস্যার সমাধান আসলে হয়ে যাবে? কারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা তো বলছে যে সংস্কার প্রয়োজন এবং সে সংস্কার দৃশ্যমান হতে হবে। না, প্রথম কথা হচ্ছে, শোনেন, নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে, এটা একটা ভুল কথা। কিন্তু পথটা কি? কথাটা হচ্ছে, যে কথাটা আমরা প্রথম দিন থেকে বলছি, বা আমি ধারণা করি অধিকাংশই বলছে এবং অধিকাংশ মানুষ মনে করে, একটু যারা চিন্তা করে, আমাকে তো গণতন্ত্রের পক্ষে হাঁটাটা শুরু করতে হবে। তো সেই হাঁটা শুরু করার জন্য পথ কি? নির্বাচন, এবং দ্রুতই নির্বাচন, আমাকে যদি বলেন, যেটা আমরা বলছি। এবং তার জন্য ওই যে কথা বললেন, সংস্কার কর্তব্য কি, 3টা কথা যদি বলি, আপনি 1 নম্বর, বিচার কাজ তো দৃশ্যমান হচ্ছেই, ত্রুটি বিচ্যুতি কি আছে না আছে সে নিয়ে আলোচনা তো আমি আপনি করে লাভ নেই। 2 নম্বর, সংস্কার ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে, বরঞ্চ একটু আলোচনা কোনটা হয়নি জানেন? সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কংক্রিট ফর্মে গত 15 বছর না, কমিউনিস্ট পার্টি তো 20-25 বছর ধরে এইখানে যতদিন আসি বলছি, সে আলোচনা এখনো শুরু করলো না। কিন্তু তাতে হওয়ার পর মনে করি নির্বাচন কমিশন যদি উদ্যোগ নেয়, এইটা কিন্তু 15 দিন 1 মাসেই যথেষ্ট। তাহলে এই 2টা কাজ হয়ে গেল, আর তাহলে আপনার বাকি থাকলোটা কি? এখন ওই যে আমি যে কথা বললাম, আমি সংস্কার মানে যদি মনে করি, ধরেন আমি সেদিন দেখলাম কেউ একজন বলছে কি নতুন সংবিধান ছাড়া সংস্কার কিছু হবে না, এটা কোনো কথা হইতে পারে? আমাকে বলেন। আমরা তো দীর্ঘদিন ধরে লড়াই করছি যে 72 সালের যে সংবিধানের অসম্পূর্ণতা আছে, এবং আজকে শুনে রাখেন, এটা কিন্তু 72-এই আমরা বলেছিলাম, কমিউনিস্ট পার্টি। এখন না,
ওই সংবিধান প্রণয়নের আগে আমরা তখন থেকেই বলছি হচ্ছে না, কিন্তু হচ্ছে না তাহলে আমার করার কি, আমি চেষ্টা করব এবং আমি যখন ক্ষমতায় যাব তখন করব। তাহলে যে বন্ধুরা যদি এটা বলেন তাকে তো জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে যেয়ে বলতে হবে যে আমাকে পাওয়ার দাও, আমি গেলে এই কাজ করবো, তাহলে তো কোনো সমস্যা নেই। দেখেন একটা কথা আমি না বলে পারছি না, সেদিন এই যে আমরা মাঝে দেখা করতে গেলাম, তো এটা তিনি এসে অন ইয়ার করেছেন বলেই কথা বলছি, না হলে অন্যের কথা আমার বলাটা যথাযথ হয় না, আমি বলি না, আমি কিন্তু বোঝার জন্য বলছি। পরে দেখলাম টেলিভিশনে তিনি বলেছেন আমাদের প্রধান উপদেষ্টাকে তো একটা পার্টির লোক, এটা আমরা বলিনি, বললেন যে স্যার আপনি যদি মনে করেন পারবেন না তাহলে আপনি ক্ষমতা থেকে বিদায় নিয়ে নেন, নিয়ে বরঞ্চ আপনি আমাদের কাতারে আসেন, আপনি যে সংস্কারের কথা বলতেছেন আসেন, আপনাকে মাথায় নেমে আমরা আপনাকে নিয়ে নতুন দল করি আর যাই করি সংস্কারের জন্য জনগণের কাছে জিততে পারলে করব। আমি অন্যভাবে যদি বলি, আপনি চিন্তার এই পজিটিভ জায়গাটুকু নেন, ওই আলোচনাটা পুরোটা নিয়েন না। তার মানে আমরা যে যা করতে চাই থাকুক না, আমরা তো কারোরটা বাদ দিতে চাচ্ছি না। আমার সাথে ওনার ডিফারেন্স কি, নির্বাচনের মাঝে যাব, আমরা কিন্তু সেই আলোচনা এখন তুলি নাই। দেখবেন যে আমরা যে ওইখানে যে দলগুলোর কথা বলা হচ্ছে 30 বা এতগুলো যাই, পরস্পরের ডিফারেন্স আছে, অসুবিধা নেই। আমার কালচারটা ঠিক রেখে, রাজনীতির সংস্কৃতি ঠিক রেখে আমরা পরস্পর আলোচনা তুলব, জনগণের কাছে যাব, জনগণ যাদেরকে রায় দেবে তারাই কাজের মধ্যে এগিয়ে যাবে। আমি প্রসঙ্গক্রমে বলি, সহনশীলতার একটা উদাহরণ শোনেন। এইখানে যেহেতু অনিয়ারে হয় বলে কথাটা একটা কথাই বলি, এটা গুরুত্বপূর্ণ, যেটা কালকের আলোচনার মধ্যে হয়তো মাঝে একটা ঘটনা নিয়েই বা তাও বলে দিই, এই যে সংবিধানের মূলনীতি পরিবর্তন আমরা এটা পরিষ্কার বলেছি যেন ওইটার মধ্যে হাত দেন না। কারণ এমনি গণ অভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, সংবিধান নিয়ে এগুলো করেই একটা সংকট তৈরি করেছেন, এই আলোচনা করেন না। তখন একদল বলছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা তো এটুকু করবো, তো আমরা পরিষ্কার বললাম যে কোনো অসুবিধা নেই, আপনি যদি পার্লামেন্টে বেশি সিট পেয়ে ক্ষমতায় যান, আপনি আপনার কাজ করবেন, বাইরে থেকে যদি আমরা ক্ষমতায় না যেতে পারি আমি বিক্ষোভ করব, সমাবেশ করব, দরকার হলে হরতাল করব, অবরোধ করব, জনগণ ডিসাইড করবে। জনগণ যদি আমার পক্ষে আসবে আপনি বন্ধ করবেন, আর যদি মনে করেন আমার কাজটা হচ্ছে না, জনগণ আমাদের পক্ষে আপনি করবেন। এই গণতান্ত্রিক প্র্যাকটিসের জায়গায় যাব, ওইখানে ঠিক এই কথা বললাম, আমরা কিন্তু উভয় পক্ষে একমত হলাম যে ওকে তাহলে এইটা করে দেন। তা মিনিমাম এই ছাড়া তো আর কোনো পথ নেই, আমাদের সামনে কি আর কোনো পথ আছে? কারণ করবে তো জনগণ, আমি আপনি কে ভাই? এই 5-6 জন বসলাম বা কথার কথা ওই দলগুলো বসলাম, কে আমাদেরকে ম্যান্ডেট দিছে এগুলো করার? সুতরাং আমরা কিন্তু এটা করতে বসি নাই, আমরা একটা পরামর্শ সভায় বসেছি যে আমরা আগামী দিনে যেই ক্ষমতায় যাক সে করবে, যে ক্ষমতায় যাবে না সে এইগুলো বাস্তবায়নের জন্য লড়াই করবে, আমরা বলতে পারবো। এই ব্যাপারে তো আমরা ঐক্যমত্য হয়েছিলাম, বরঞ্চ কিছু কাজ আগায় দেওয়া গেল, সুবিধা হলো, যাতে এর জন্য সময় নষ্ট না করে অন্য কাজে যেতে পারবো। আর এর মধ্য দিয়ে জনগণের যে সচেতনতা গড়ে উঠলো, জনগণও তার ভয়েসটা দিতে পারবে। এবং আমার একটা ব্যক্তিগত শুনে রাখেন, ধরুন আমি ধরে নিলাম যে ওইখানে যা যা করলাম 100% একটা ঘটনা ঐক্যবদ্ধ হয়ে করলাম, কোনো দ্বিমত আমাদের কারণ নাই। কিন্তু কথার কথা, আমরা এই কথা মানুষের কাছে যাওয়ার পর অধিকাংশ মানুষ যদি মনে করেন যে তোমরা ভাই একমত হয়েছো কিন্তু এটা দেশের জন্য ভালো হবে না, তাই এক যে রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির লোক হিসেবে আমাদের কি করা উচিত? আমি তো ব্যক্তিগত মনে সাথে সাথে ওই পথ থেকে আমার সরে আসা উচিত। যদি আমি মনে করি ঠিকও আছে, কিন্তু জনগণ যেহেতু এখন চায় না, এখন এটা করা উচিত না, অনেক পরে দেখা যাবে। সেইভাবে করে জনগণকে নিয়ে এগিয়ে যেতে হবে। সেই কাজটা করছে না বলেই আমি যার যার ক্ষমতা, যতটুক সুযোগ পাইছি আমি কতটুক প্রভাব করব, ক্ষমতায় না যেও ক্ষমতা এনজয় করছি বা ক্ষমতায় দ্রুত যাওয়ার জন্য অন্য পথে হাঁটছি বলেই এই সংকটগুলো তৈরি হচ্ছে। আর এই নানা ধরনের অপশক্তি কিন্তু সুযোগ পাচ্ছে। আপনি নির্বাচনটা দ্রুত চাচ্ছেন, কিন্তু সেই নির্বাচনের জন্য পরিবেশটা আসলে এখনো অনুকূল কিনা? আজকে যদি আমি সিইসির কথা একটা বলি, যে আগামী নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারের ব্যাপক কাজ চলছে, এটা ওনার বক্তব্য। এবং উনি বলছে যে আগামী নির্বাচনে অস্ত্রের চেয়ে ভয়াবহ হুমকি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপপ্রচার, সোশ্যাল মিডিয়া এবং এআই আগামী নির্বাচনের সবচেয়ে বড় হুমকি। ঠিক একই সাথে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 5 আগস্টের পর থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারে ব্যাপক অভিযান চালানো হবে। গত বছর 5 আগস্ট যে অস্ত্রগুলো খোয়া গেল, 1 বছরও সেগুলো উদ্ধার করা গেল না। এই যদি হয় আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই অবস্থায় আপনি নির্বাচন আসলে কিভাবে করবেন? এখানে আমি একটা পাল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে 5 তারিখ পর্যন্ত যে পরিমাণ অস্ত্র বাইরে গিয়েছে তার চেয়ে অনেক বৈধ অস্ত্র বাইরে আছে বা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে, সেগুলো কি করবেন? আপনারা তো হদিস করতে পারছেন না যে কতটা লাইসেন্স দিয়েছিলেন, কোন ঠিকানাগুলি ব্যবহার হয়েছে। বাংলাদেশে গত 15-16 বছরে এমন কিছু মানুষের হাতে অস্ত্র চলে গেছে, লাইসেন্সকৃত অস্ত্র, যেটি ব্যবহার হচ্ছে চাঁদাবাদিতে, যেটা ব্যবহার হচ্ছে মানুষ খুনে। এই জায়গাটিতেও আপনাকে হাত দিতে হবে। এবং যে কোনো কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া
বা নির্বাচনের পরিবেশ হচ্ছে না, এই কথাটা বলা সম্ভবত যুক্তিযুক্ত হবে না। সেটা বলতে গেলে ইহকালেও সেই সুযোগটি আপনাদের আসবে না, সেই পরিস্থিতি এত সহজ না। কারণ আমরা তো 5 তারিখের মতো একটা বিজয়, একটা জনগণের ঐক্যবদ্ধ অবস্থান দেখছি, সেইটাই আমরা ধরে রাখতে পারিনি। 10 তারিখের ভিতরই দেখলাম ফাটল। 10 তারিখ কি আসলে ফাটলটা শুরু হয়ে গেছে বিজয়ের আগেই। 3 তারিখেই শহীদ মিনারে লক্ষ্য করেছি কি হচ্ছে। তো ফলে এই জায়গাটিতে এইভাবে না ভেবে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটা পথ তো একটাই, সেটা হচ্ছে জনপ্রতিনিধিরা দেশটা পরিচালনা করবেন। আর জনপ্রতিনিধি নির্বাচনের জন্য একটা কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনটা সুষ্ঠু হবে, এই জায়গাটিতে আপনি কাজ করেন। অনেক বেশি কিছু নিয়ে কাজ করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। শেখ হাসিনার সামনে তো কনস্টিটিউশনও ছিল, ওই সিআরপি, তারপর সবই ছিল, সিআরপিসি ছিল, সব কাগজপত্র ছিল, কিন্তু তিনি কোনোটির ধার ধরেছেন? ধারেন নাই। এবং তার যে অধ্যস্তন বাহিনীগুলো ছিল, রাষ্ট্রের যে বাহিনীগুলির কর্মকর্তারা ছিল, তারা কি তার এই কোনো আইনের ভিতরে বসে কাজ করেছে? করে নাই। যার জন্য এখন দেখেন বাংলাদেশে কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার হচ্ছে এই বাহিনীগুলির প্রধানের কাছে বা দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির কাছে। এরা কিভাবে জমি দখল করেছে, কিভাবে টাকা লুট করেছে, নজির তো রয়ে গেছে। সুতরাং শুধুমাত্র আপনি আইন বা কিছু আদর্শ লিপিবদ্ধ করে এই জায়গা থেকে মুক্তি পাবেন, এটা ভাবার কোনো কারণ নাই। এটা চলমান প্রক্রিয়া। এবং যদি আমাদের সবাই সহি সালামতে আমরা থাকি, আগামী 5-10 বছর মানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আদর্শিক লড়াই ভিতরে ভিতরে, এবং আদর্শকে রাজনীতিতে স্থাপন করা। আজকে যে রাজনীতিটা চলছে বাংলাদেশে, বুকে হাত দিয়ে বলেন তো কোন রাজনৈতিক দল তার একটা আদর্শিক অবস্থানে থেকে যে পদ্ধতিতে এগোনোর কথা সেটা এগোচ্ছে? এখনই তো দেখেন সেই পোস্টার আর ব্যানার দিয়ে শহর ভরে যাচ্ছে। এক একটা এলাকায় ঈদের শুভেচ্ছা, কোরবানির শুভেচ্ছা, অমুক শুভেচ্ছা, এক একজনের ছবি দিয়ে, মানে ভয়াবহ প্রতিযোগিতার সামনে। এবং এই যে যত বড়, একসময় মনে হতো যত ফেস্টুন ব্যানারের ছবি দেখি স্থানীয় নেতৃত্বের, এইটার একটা বড় কারণ হতে পারে তাদের চাঁদা আদায়ের জন্য পরিচিতি লাভ করা, এবং এখনো সেই জায়গাটিতেই মানে আমাদের সন্দেহের তীর রয়েছে। ফলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সংস্কৃতির একটা বড় জায়গায় দায় হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর গণতন্ত্রের চর্চা করা, এবং সেই জায়গাতেই আমাদের সফলতা নির্ভর করবে। যদি আপনি মৌলিক পরিবর্তন চান, কিন্তু এই পরিবর্তনের জন্য আপনি নির্বাচন পিছিয়ে দিবেন বা পরিবেশ হয়নি বলবেন, এটা বলে মনে হয় পার পাওয়ার সুযোগ নেই। আপনাকে এখন দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে, এবং সেটার জন্য কি আসলে প্রস্তুতিটা কি নিচ্ছে? আমি আইন শৃঙ্খলা বাহিনী, এটা তো নির্ভর করছে হচ্ছে সরকারের সিদ্ধান্তের উপরে। সরকার যদি সিদ্ধান্ত নেন, নির্বাচন ঘোষণা দিয়ে 2-3 মাসের মধ্যে এটা সম্ভব, অসম্ভব কিছু না। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনিও কি মনে করেন যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে এটা দ্রুত পরিবর্তন করা সম্ভব? আমি ছোট্ট উদাহরণ দেই। আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনারা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন, বিভিন্ন জায়গায় করেন। সচিবালয়ের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে এই 5 আগস্টের পরে, বেশ কয়েকবার আন্দোলনকারীরা সচিবালয়ের ভিতরে ঢুকে গেল। লাস্ট যে শিক্ষার্থীরা আন্দোলন করলো, সচিবালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর করলো, এরকমের পরিস্থিতি কি বাংলাদেশে কখনো দেখেছেন? আইন শৃঙ্খলার পরিস্থিতি কি এতটাই দুর্বল যে এই মবটাও আসলে নিয়ন্ত্রণ করা গেল না? না, একটা হচ্ছে তো অতীতে দেখিনি, এবং যেটা হচ্ছে এটা কোনোভাবে গ্রহণীয় না। কিন্তু খুব ছোট্ট উদাহরণ দিই। আপনি যখন নিজেই মানে সরকার, সে যদি না চাইতো, সুযোগগুলো না দিত, তাহলে কি পরের ঘটনা ঘটতে পারতো? পরের ঘটনা বলছে এই কারণে, প্রথম দিকে আপনি হুড় করে 17 তলায় উঠে গেলেন, আপনি দাবি করলেন, দাবি মেনে নিলেন। আপনি বললেন যমুনা তার আশপাশে মিছিল নিষিদ্ধ, আপনি আপনার সমর্থক বলে জনগণ যাদেরকে মনে করে তারা চলে গেল, ওইখানে ঠান্ডা কি বলে যে পানি ছিটিয়ে গরমের সময় আপনি দিয়ে তাদের দাবি পরে আপনি মেনে নিলেন। পরে শিক্ষক ছাত্ররা যে গেলে আপনি কি বলে তাদের উপরে আপনি আঘাত করলেন। তাই এগুলো তো নির্ভর করে সরকার তার অ্যাটিটিউডের উপরে, এবং প্রথম দিন থেকে তার যে এই যে অ্যাটিটিউডগুলো আজকে একটা সংকট তৈরি করেছে। কিন্তু আমি মনে করি এগুলো থাকবে। আপনি 2-4 দিনে তো সব বেশি আশা করার দরকার নাই, কিন্তু একটা নির্বাচন ঘোষণা হলে যে সময় আছে খুবই সম্ভব। তার মধ্যে আরেকটা বলি যে নিশ্চয়ই
আমরা তো সবসময় আমাদের এই যে সেনাবাহিনীকে ব্যবহারের কথা বলি না, কিন্তু আমাদের আছে, যদি নির্বাচনের সময় এই ধরনের কোনো সংকট মনে করে, যদি নির্বাচন কমিশন মনে করে পরিস্থিতি হয়, তখন সরকারের কাছে আহ্বান জানাতে পারে। তো তারা যদি সেই সময়, তার মানে তারা একটা সহযোগী ফোর্স হিসাবে কাজ করবে। আর রাজনৈতিক দলগুলো এখন যে আলোচনাগুলো করা হচ্ছে, তাতে যদি আমরা কতকগুলো কি বলবো যে নিজের ঐক্যমত্য হই, সবটা সবাই রক্ষা করবে আমি কিন্তু তা বলছি না, কিন্তু তাহলে দেরি না করে দ্রুততম সময় খুবই সম্ভব বলে মনে করি। আপনি ওইটা একটা করলে অনেক একটা পজিটিভ সিগন্যাল পাওয়া যাবে, কিন্তু আপনি নির্বাচন দীর্ঘায়িত করতে চাইলেই পজিটিভ সিগন্যাল কিন্তু পাবেন না। আমি শেষেই কথাটা একটু বলি, দেখেন এই যে যেহেতু প্রধান উপদেষ্টার সাথে কথা হলো, আমি অন এয়ারে বলেছি বলে রিপিট করছি কথাটা, উনি উৎকণ্ঠা অনেক কথা বললেন। উনি নির্বাচন নিয়ে কিন্তু প্রথমে বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী, উনি বললেন আমাদেরকেই বললেন, আগে পত্রিকা দেখি যে আমি পুলিশ সেনাবাহিনী আমি বসছি, তাদেরকে প্রস্তুতি নিতে বলেছি, কারণ এটা ভালো না হলে তো এটা হবে না, আমি সেটা দেখছি, তো এটা নিয়ে সংশয় থাকে কেন, এটা ওনার ভাষা বলছি। লাস্টের দিকে উনি বললেন যে এটা তো ঠিক, পুলিশ তো আর ঠিক ওনার ভাষা আমি বলছি, কারণ আমার আশা করি স্মৃতিশক্তি অত ভুল না, আমি এটা নোট নিই, যে কোনো মিটিংয়ে গেলে আমি ওদের নোটও নিয়েছি। উনি বললেন যে পুলিশ তো নির্বাচন করবে না, নির্বাচন করবে তো জনগণ, আপনার রাজনৈতিক দলগুলো এগুলো সহায়তা দরকার হবে, সেটা তো আমরা চাই। তা আমি বলি যে উনি প্রথমটাও ওনারটার সাথে মিলিয়ে শেষে যে কথাটা বললেন, ওনাকে ওইটার উপরই ভরসা করতে হবে। সেইটা যদি ভরসা করে, এবং আমরা নির্বাচনের সময় কি কি হবে, কোন ধরনের সরকার থাকবে, এবং সেখানে তার যে নির্দলীয় অবস্থান যদি রাখে, এবং যেহেতু এবার জনগণ একটা ভোট অনেকদিন দেয়নি, বরঞ্চ আসেন আমরা ওই ক্যাম্পেইন করি, নির্বাচন কমিশন সবাই, যে আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা আমাদের বুঝমতো জেনে বুঝে ভালো মানুষকে ভোট দেব। যে কথার কথা উনি একটা উদাহরণের জন্য আমাদের নূর খান ভাই যেটা বলছিলেন, এই যে পোস্টার ধরেন একটা, তার মানে এটা যে সংস্কৃতি আমরা পছন্দ করছি না, তা আপনি তো জনগণের কাছে যে জনগণকে বলবেন যে তুমি তোমার বাছাইগুলো ঠিক মতো করো। কিন্তু এই জায়গাটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হলো যে ভোটারদের মানে বিহেভিয়ার বা আচরণ পরিবর্তনের জন্য আমরা কোনো কাজ করছি না, কারণ গত 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। এইটার জন্য মূল দায়িত্বটা কি নির্বাচন কমিশনের না রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে? আমি কথা বলছি যে আমরা সম্মিলিত দায়িত্ব নিতে হবে, কিন্তু আমরা যে প্রেক্ষাপটে আছি, একটা বড় ভূমিকা আমাকে যদি বলেন সরকারের দিক থেকে প্রচার প্রপাগান্ডা, যখন আমরা এটা বলবো পুরো জায়গাটাকে ওইখানে ঠেলে দিতে হবে। নির্বাচন কমিশনের কথা বলা হচ্ছে, কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা একবার যে কথা বলার যেটা চেষ্টা করেছিলাম, তারাও কিন্তু এই ক্যাম্পেইনে একটা লিড নিতে পারেন। যেমন আমি একটা শুনে রাখেন কথাগুলো, এগুলো আলোচনা হয় না, আপনি তুলছেন বলে আমারও বলতে ভালো লাগছে। যেমন আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা যে ভোটার তালিকা করতে গেলেন, আপনাদের অভিজ্ঞতা কি? আমি জানি সময় নেই বলে বেশি হচ্ছেন, একটা অভিজ্ঞতা ওনারা বললেন। আমরা কিন্তু আমি জিজ্ঞেস করেছি আমাদের করণীয় কিছু আছে কিনা, এটা আপনিও জেনে রাখেন। তা বললো যে না ভাই, আমরা এটা করতে যেয়ে দেখলাম অনেকে ভোটার হতে ইন্টারেস্টেড না। আমরা যে বলেনটা কি, বলে যে না, তার আমরা দোষ দিই না, আমাদের অ্যানালিসিস করছি, আগে তো ভাবছে যে ভোটার হয়ে লাভ কি, ভোটই তো দিতে পারি না। অনেক নারী শ্রমিক, তারা বাড়ি হয়তো রংপুর থাকে, এইখানে গার্মেন্টসের কাজ, চিন্তা করে আমি ভোটার হয়ে লাভ কি, ও কষ্ট করে যে বাড়ি যেয়েও ভোট দিতে পারবো না, ভোটার হয়ে লাভ নেই। তাহলে আপনাকে আগে থাকলে তাকে তো উদ্বুদ্ধ করার কাজ করতে হবে। তাহলে এই তথ্যপত্র নিয়ে তারা করবে। আর আসেন আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা অন্ততপক্ষে আমাদের আচরণবিধি একটা ঠিক করি, যে আলোচনা এখনো ঢুকি নাই। আমরা কিন্তু এই যে ঐক্যমত্য এখানে বলছিলাম 90 আমরা ফেল করছি, ঠিক আছে, কিন্তু এখনো আমাদের একটা আচরণবিধি করা দরকার। আমাদের কি হবে বিহেভিয়ার প্যাটার্ন, যেমন উনি বোধহয় এখানে বললেন যে রাজনৈতিক দলগুলোরও সংস্কারের জায়গা বলতে সংস্কার শব্দটা পরিচিত বলে বললাম। আমরা আমাদের বিহেভিয়ার প্যাটার্ন ইলেকশনকে ধরে আমাদের যার যার আদর্শ ঠিক থাকবে, কিন্তু কোন ধরনের করব, এবং সেইটা যদি নানা ধরনের সহায়তা বা নির্বাচন কমিশন ধরনের এই অঞ্চলে একটা কাউকে তো উদ্যোগী ভূমিকা নিতে হয়, বা তখন পলিটিক্যাল পার্টি অন্ততপক্ষে ওরালি আমরা সেখানে গেলাম, সেটাও তো একদম অগ্রগতি দিয়েই সব রক্ষা করবো, এটা তো ভুল চিন্তা। আমি বলছি যে যতটুকু সম্ভব ততটুকু করার ক্ষেত্রে যদি উদ্যোগী ভূমিকা নিতে পারি, এবং ভোটে যদি আমরা জনগণের উপস্থিতি এক নিশ্চিত করা, এবং তারা যাতে জেনে বুঝে ঠিক জায়গায় ভোট দিতে পারে, আমি যদি লেভেল প্লেইং ফিল্ড, ভোটে দাঁড়ানো, ভোট দেওয়া সব ক্ষেত্রে করতে পারি, ওই টাকার খেলা থেকে মুক্ত করতে পারি, সেটা আসলে করা সম্ভব হবে কিনা সেটা আসলে সময়ই বলে দেবে। অবশ্যই যদি আমরা এখনো মনে করি সম্ভব, কিন্তু এটা আমাদের মনে করে কাজে নামতে হবে। জনাব নূর খান, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের অনেক মামলা উদ্দেশ্যমূলকভাবে করায় মামলা তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে, এবং উনি বলেছেন এসব উদ্দেশ্যমূলক মামলায় যেন প্রকৃত ও নিরাপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার না হন, সেই ব্যাপারে ওনারা ব্যবস্থা নিচ্ছেন। এই 5 আগস্টের পরে তো আপনারা বারবারই বলছিলেন যে উদ্দেশ্যমূলক মামলাগুলো যেন না হয়, গণহারে যেন আসামি করা না হয়, সেই কাজটার জন্য তো আসলে এখন এই বিচারটা হ্যাম্পার হচ্ছে। এটা তো আমরা শুরু থেকে একটা কথাই বলে আসছি, যে যেভাবে মামলার এজাহার লিপিবদ্ধ হচ্ছে এবং মামলা গ্রহণ করা হচ্ছে, এইখানে মামলার প্যাটার্ন দেখলেই তো বোঝা যায় যে এটা কি হচ্ছে।
স্বৈরশাসকের নাম থাকছে, তারপর কিছু ব্যবসায়ী, কিছু তারপরে মানে অনেক ব্যাপার। এবং তার এই এজাহার লেখে প্রথমে জানানো হয় যে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, টাকা দেন, না হলে মামলা হয়ে যাবে। তারপর মামলা হয়ে গেলে বলে টাকা দেন, মামলার নাম প্রত্যাহার করব। এবং প্রথম দিকে এটা করতো কিছু টাউট বাটপার, এবং তারা হয়তো কেউ কোনো দলেরও সাথে যুক্ত। তারপরে যেটা হলো, একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেল, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যুক্ত হয়ে গেল, এবং একটা মহা উৎসব, যেন মামলা দিলেই টাকা পাওয়া যায়, মামলা দিলেই। ভাবেন তো, মানে দোষর বললেই হয়ে যায়। শেখ হাসিনা 1 নাম্বার আসামি, 2 নাম্বার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নাম্বার আপনারে দেওয়া হলো। এই মামলার থেকে আপনি মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? ওই পুলিশ অফিসারকে মাথায় মিনিমাম যদি বুদ্ধি থাকে, সে কি আপনার রিলিজ দিতে পারবে? সে যদি তদন্তে দেখেও যে আপনার, আমার কথা হচ্ছে আমি একজন অপরাধী, ডাকাত, আমার বিরুদ্ধে ডাকাতি মামলা হোক, সেই কিন্তু আমার বিরুদ্ধে এই হত্যা মামলা কেন দিচ্ছেন? আমি একটা ব্যবসায়ী যে কিনা স্বৈরাচারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছি, আমার বিরুদ্ধে ওইটার অভিযোগ আনেন। আমার কেন ভাই ওই রংপুরে একটা হত্যা মামলায় দিচ্ছেন? আমার কেন ওই চিটাগাংতে ধৈর্য আইনে ঢাকার একটা হত্যা মামলায় দিয়ে দিচ্ছেন? আরে ভাই, একটা এই যে সাম্প্রতিককালে দেখলাম একজন বিচারক, সেই তাকে আমার সময় একেবারেই শেষ মানে আজকে তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে পাবলিকের, কিন্তু তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো এটা হলো। এটা কেন? মামলাটাই 12টা বাজায় 12টা দিচ্ছে বাজায় আসলে। দিল। যাই হোক, আমার সময় একেবারেই শেষ। তবে আপনাদের একটা দুজনকে কমিটি করে ধন্যবাদ। মামলাগুলি পূর্ণ দর্শক এতক্ষণ দেখছিল যে বিবেচনা কথা করা বলতে চাই অনুষ্ঠানে, এই পর্যায়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।